এই যুদ্ধ পরিচালনা করতে শুধুমাত্র তার বিমান এবং মিসাইলের যে খরচ সেটা হচ্ছে $200 মিলিয়ন বেশি, শুধুমাত্র এটার জন্য। তো এই $200 মিলিয়ন যদি আপনি 6 দিনে গুণ দেন, কত আসে? তারপরে হচ্ছে ইরান যেই সমস্ত ক্ষয়ক্ষতি করেছে ইসরায়েলে, সেটার হিসাব যদি ধরেন, ইসরায়েল থেকে এর বাইরে যে সমস্ত অর্থনৈতিক ক্ষতি, প্রচুর ইসরায়েলিদের দেশের বাইরে চলে যাওয়া, টুরিস্টদের পালিয়ে যাওয়া, ইসরায়েল থেকে বিভিন্ন দেশের ডিপ্লোম্যাটদের চলে যাওয়া, ইসরায়েলের আকাশে বিভিন্ন দেশ থেকে আকাশ সীমা দিয়ে যুদ্ধ বিমান চলাচল না করা, ইসরায়েলের সাধারণ মানুষের জীবনে একটা স্থবির পরিস্থিতি চলে আসা, এই সবকিছু মিলিয়ে ইসরায়েলের যে ক্ষতি, ইসরায়েল এখন নতুন করে হিসাব করছে এই ক্ষতি কমিয়ে কিভাবে ইরানের বিরুদ্ধে দাঁড়াতে পারে। কারণ এভাবে যদি সে কন্টিনিউ করে এবং এই যুদ্ধ যদি বহুদিন ধরে চলে এবং আমেরিকা, ট্রাম্প যেভাবে বলছে যে আমি 2 সপ্তাহ পরে আসবো বা 2 সপ্তাহের মধ্যে সিদ্ধান্ত নেবো, সে যদি 2 সপ্তাহের একেবারে শেষ দিন গিয়ে সিদ্ধান্ত নেয়, অর্থাৎ আরো 14 দিন যদি বা 13 দিন যদি ইসরায়েলের এই স্টাইলে তার যুদ্ধ পরিচালনা করতে হয়, তাহলে দেখা যাবে যে এটা কয়েক ট্রিলিয়ন হয়ে যেতে পারে এটার খরচ। সুতরাং ইরানের কৌশল, গতকালকে এই কৌশলগুলো নিয়ে আলোচনা করছিলাম। ইরানের কৌশল আর ইসরায়েলের কৌশলটা ছিল ভিন্ন। ইসরায়েল চেয়েছে ধুমধাম আক্রমণ করে, সেন্টারে আক্রমণ করে, তারপরে হচ্ছে পশ্চিমাদের সাপোর্ট নিবে, সে আক্রমণে ব্যাপক সফলতা দেখাবে, ইরানের সরকার পরিবর্তন এই হচ্ছে অবস্থায় যাবে, ইরানের মধ্য থেকে কিছু মানুষকে ফুসলিয়ে দিয়ে ইরানের বাইরে বিরোধীদেরকে সেটার সাথে যুক্ত করে সেখানে ব্যাপক পরিমাণে নাশকতা করে, সাইবার আক্রমণ করে, ইন্টারনেট বন্ধ করে, বিরোধীদের জন্য ইন্টারনেট স্টারলিংক ওপেন করে দিয়ে একটা এমন পরিস্থিতি যে ইরান এখনই পড়ে যাচ্ছে, ইসরায়েল তখন আমেরিকা এবং পশ্চিমাদের সাপোর্ট পেত। সেটা হয়নি। হ্যাঁ, এখন বলতে পারেন যে আপনি ইসরায়েলের যে হিসাব নিকাশ করলেন, ইরানের হিসাব নিকাশটা তো করলেন না। ইরানের পরমাণু এবং ইরানের ড্রোন এবং মিসাইলের আক্রমণে যে ক্ষয়ক্ষতির পরিমাণ সেটা অবশ্যই এবং অবশ্যই ইসরায়েলের চেয়ে কম। কারণ ইরান কোনো যুদ্ধ বিমান ওড়ায়নি, ইরান মিসাইল ব্যবহার করছে, ইরান পরমাণু এই ড্রোন ব্যবহার করেছে। সুতরাং এই মিসাইল আর ড্রোন ব্যবহার করা, মিসাইল ব্যবহার করার ক্ষেত্রেও কিছু কিছু ক্ষেত্রে যেটা এসেছে যে খুব বেশি সে তার হাইপারসনিক মিসাইল ব্যবহার করেনি এবং সে বেশিরভাগ ক্ষেত্রেই তার, অনেকে যেটা বলছেন যে তার ইনভেন্টরে থাকা পুরাতন মিসাইলগুলো ব্যবহার করছে, তার নিজস্ব তৈরি কামিকাজে ড্রোনগুলো ব্যবহার করছে। সুতরাং সেই দিক থেকে তার ক্ষয়ক্ষতির পরিমাণ কম। আবার ইসরায়েল ইরানের যে সমস্ত স্থাপনায় আক্রমণ করেছে সেটা দিক থেকে ক্ষয়ক্ষতির পরিমাণ বেশি। তার চেয়েও বড় জিনিস হচ্ছে ইরানের সবচেয়ে বড় ক্ষতি হচ্ছে ইরানের এই যে প্রায় 15 জনের মতো পরমাণু বিজ্ঞানী হত্যা করেছে ইসরায়েল, এবং ইরানের সামরিক বাহিনীর গুরুত্বপূর্ণ ব্যক্তিদেরকে, সেনাপ্রধান সহ, ইরানের বিপ্লবী গার্ডের প্রধান সহ গুরুত্বপূর্ণ ব্যক্তিদেরকে হত্যা করেছে ইসরায়েল। এটা হচ্ছে ইরানের সবচেয়ে বড় ক্ষতি। এখন দেখুন, এই ক্ষতির হিসেবে যেটা করতে হয় সেটা হচ্ছে দখলদারদের ক্ষতি কম হয়। যদি কেউ অন্য দেশে এসে আক্রমণ করে তাহলে আক্রান্ত দেশের ক্ষয়ক্ষতির পরিমাণ বেশি হয়। আর সেই আক্রমণ ঠেকাতে আত্মপক্ষ সমর্থন করে সে আত্মরক্ষার্থে যে পাল্টা আক্রমণ করে সেটাতে ক্ষয়ক্ষতির পরিমাণ স্বাভাবিকভাবেই কম হয়। যেমন এটাকে যদি আমরা রাশিয়া এবং ইউক্রেন যুদ্ধের সাথেও তুলনা করি, রাশিয়া ইউক্রেনের যে পরিমাণ ক্ষতি করেছে, ইউক্রেন তো রাশিয়ার মধ্যে সে পরিমাণ আক্রমণ করেনি। ইউক্রেন নিজেকে এই রাশিয়ার আক্রমণ থেকে ঠেকাতে এবং ইউক্রেনের মধ্যে যে রাশিয়ার সৈন্যরা ঢুকেছে তাদের উপরে পাল্টা আক্রমণ করে রাশিয়ার ক্ষতি করেছে। সেই দিক থেকে রাশিয়ার ক্ষয়ক্ষতির পরিমাণ স্বাভাবিকভাবে ইউক্রেনের থেকে কম। যাই হোক, এবারে আসি আসল আলোচনায়। আজকে আমরা যেই বিষয়টি নিয়ে আলোচনা করছি যে ইরান এখন এমন একটা পর্যায়ে এসেছে যেই পর্যায় থেকে তার বাঁচার সম্ভাবনা কম। বাঁচার সম্ভাবনা বলতে ইরান বর্তমান যে অবস্থায় আছে সেই অবস্থায় ফিরে আসার সম্ভাবনা কম, যেহেতু পশ্চিমা বিশ্ব পুরো ইরানের উপরে একেবারে আমেরিকার সাথে একত্র হয়ে চাপ দিয়ে ধরে রাখছে। সেই ক্ষেত্রে ইরান কেন ইসরায়েলের পরমাণু প্রকল্পে বা পরমাণু অস্ত্রগুলোতে আক্রমণ করছে না? দেখুন, এক্ষেত্রে আমরা অনেকগুলো কারণ সামনে নিয়ে আসতে পারি, তবে আমরা মনে করি যে 5টা কারণে ইরান আক্রমণ করছে না। সেই কারণে যাওয়ার আগে আমরা ইসরায়েলের পরমাণু অস্ত্র আছে কিনা, ইসরায়েল এখনো পর্যন্ত হ্যাঁ না কিছু বলেনি, কিন্তু বিভিন্ন ধরনের আন্তর্জাতিক গবেষণা এবং এই পরমাণু নিয়ে যে সমস্ত সংস্থার রিপোর্ট তৈরি করে তাদের রিপোর্টে বলা হচ্ছে ইসরায়েলের কাছে কমপক্ষে 100টি পরমাণু অস্ত্র আছে। কোনো কোনো ক্ষেত্রে আপনারা দেখবেন যে এই 100-র কাছে আসে না, কখনো 99 বলে, কখনো 96 বলে, কখনো 98 বলে, কখনো 92, কখনো 90, অর্থাৎ 90 থেকে 99-র মাঝখানে থাকে, 100-তে আসতে চায় না। সংখ্যাটা বেশি, 3টা সংখ্যা সেখানে পাশাপাশি বসাতে হয়। কিন্তু কেউ কেউ মনে করছেন যে ইসরায়েলের কাছে 100 না বরং 300 পরমাণু অস্ত্র আছে।
300 পরমাণু অস্ত্র আছে। এর মধ্যে কিছু কিছু হচ্ছে ট্যাকটিক্যাল পরমাণু অস্ত্র, অর্থাৎ ছোট আকারে এবং স্বল্প পরিসরে আঘাত এনে ক্ষতি করার মতো পরমাণু অস্ত্র। এগুলো আমেরিকার কাছ থেকে আনা বা আমেরিকার কাছ থেকে দেয়া। এখন এই পরমাণু অস্ত্র আনা এবং এগুলো ব্যবহারের ক্ষেত্রে ইসরায়েল কোনো ধরনের আন্তর্জাতিক যে পরমাণু অস্ত্র ব্যবহার না করার আইন সেটা স্বাক্ষর করেনি এখনো পর্যন্ত। বিশ্বে বহু দেশ আছে যাদের হাতে কোনো পরমাণু অস্ত্র নাই, এমনকি পরমাণু ভিত্তিক বিদ্যুৎ প্রকল্পও নাই, সেই সমস্ত দেশ পর্যন্ত এই পরমাণু অস্ত্র কোনোদিনও সে তৈরি করবে না, ব্যবহার করবে না, এই ক্ষেত্রে স্বাক্ষর করেছে। কিন্তু ইসরায়েলের কাছে পরমাণু অস্ত্র থাকার প্রমাণ থাকার পরেও ইসরায়েল পরমাণু অস্ত্র ব্যবহার না করার ক্ষেত্রে কোনো সই স্বাক্ষর করেনি। যাক গেল এটা। এখন কেন ইরান ইসরায়েলের পরমাণু অস্ত্রে আক্রমণ করছে না? এক নম্বর হচ্ছে ইরান আন্তর্জাতিক পরমাণু সংস্থা এবং জাতিসংঘের যে পরমাণু ব্যবহার না করার আইন সেটা স্বাক্ষরকারী একটা দেশ। একই দিক থেকে পরমাণু অস্ত্র ব্যবহার না করা এবং পরমাণু অস্ত্রে আঘাত না করা, কারণ পরমাণু তেজস্ক্রিয়তা ছড়িয়ে যেন না পড়ে, পরমাণু অস্ত্রের কারণে যেন গণবিধ্বংসী কোনো ঘটনা না ঘটে, সেটাই হচ্ছে মূলত এই পরমাণু চুক্তির মূল বিষয়। সুতরাং ইরান মনে করছে যে এই মুহূর্তে সে যদি আগে বাড়িয়ে ইসরায়েলের পরমাণু প্রকল্পে আক্রমণ করে এবং সেখান থেকে তেজস্ক্রিয়তা ছড়িয়ে পড়ে, সেক্ষেত্রে শুধুমাত্র ইসরায়েলের ইহুদিরাই না, ইসরায়েলের সাথে সেখানের ফিলিস্তিনিরা, ইসরায়েলের আশপাশের দেশের ব্যাপক পরিমাণে ক্ষয়ক্ষতি হওয়ার সম্ভাবনা খুবই বেশি। দ্বিতীয় হচ্ছে, এই ধরনের একটা পরমাণু প্রকল্পে আক্রমণ হলে ইরান এখন যেভাবে পশ্চিমা বিশ্বের দেশগুলো ছাড়া, কিছু দেশ ছাড়া, সে এখন যেভাবে মানবতাকামী বিশ্বের সাপোর্ট পাচ্ছে, সেই সাপোর্টটা সে পাবে না। আন্তর্জাতিকভাবে সে দোষী সাব্যস্ত হবে এবং আন্তর্জাতিক আদালতে তাকে দাঁড় করানো হতে পারে। আরেকটা হচ্ছে, ইরান ইসরায়েলের এই পরমাণু প্রকল্পে আক্রমণ করার চেয়ে এই মুহূর্তে মনে করছে ইরান যে এই ইসরায়েলের এই পরমাণু অস্ত্রে আক্রমণ করার আগে ইরান মনে করছে ইসরায়েল এই পরমাণু নিয়ে যে সমস্ত গবেষণা চালাচ্ছে, যেই সমস্ত ল্যাবরেটরি আছে, যেই সমস্ত সায়েন্টিফিক গবেষণাগার আছে, সেগুলোতে ইরান আক্রমণ চালানোটাকে আরো বেশি শ্রেয় মনে করছে। এবং সেজন্য আপনারা দেখবেন যে ওয়াইজম্যান নামে একটা ইসরায়েলের পরমাণু গবেষণা কেন্দ্র, সায়েন্টিফিক গবেষণা কেন্দ্র যদিও তারা বলছে, সেখানে আক্রমণ করেছে এবং এই ধরনের আরো অনেক জায়গায় ইরান আক্রমণ করার পরিকল্পনা করছে। বিভিন্ন সময় বলছে ইরান যে এই এলাকা ছেড়ে যাও, ওই এলাকা ছেড়ে যাও, এই শহর ছেড়ে যাও, এই শহরে আমরা আক্রমণ করবো, যে শহরগুলো এই ধরনের কাজগুলো হচ্ছে। এরপরে আরেকটা জায়গা হচ্ছে যে ইরান এই মুহূর্তে ইসরায়েলের যে সমস্ত জায়গায় আক্রমণ করছে, যে সমস্ত জায়গা ইসরায়েলের কম নিরাপদ, ইসরায়েল যে সমস্ত জায়গায় তার নিরাপত্তা সিস্টেম একেবারে পুরোপুরি ব্যাপক পরিমাণে শক্তিশালী করেনি, সেই সমস্ত জায়গায় আক্রমণ করছে। স্বাভাবিকভাবেই ইসরায়েলের যেখানে এই পরমাণু অস্ত্রগুলো রাখা, সেখানে অবশ্যই ইসরায়েল এবং আমেরিকা তার নিরাপত্তা বলয়কে এবং নিরাপত্তা ব্যবস্থাকে নিশ্ছিদ্র করার জন্য ব্যাপক পরিমাণে এয়ার ডিফেন্স সিস্টেম সেখানে অবশ্যই রেখেছে। যে কারণে ইরান এখন আক্রমণ করলেই যে সেখানে ব্যাপক পরিমাণে ক্ষয়ক্ষতি হবে সেটা ইরান মনে করছে না, এবং সেখানে আক্রমণের আগে ইরান ইসরায়েলে আরো ব্যাপক ক্ষতি সাধন করে, দুর্বল করে সেখানে হয়তো আক্রমণ করতে পারে। আরো একটা বিষয় হচ্ছে, ইরানের যে গোয়েন্দা তথ্য, ইরানের যে টেকনোলজিক শক্তি, ইরানের যে অস্ত্রের শক্তি, সেগুলো এই পরমাণু প্রকল্প, এই পরমাণু অস্ত্রগুলো পুরোপুরি খুঁজে পেতে এবং সেগুলোর এক্সাক্ট লোকেশন নির্ধারণ করে সেগুলো আক্রমণ করতে সক্ষম নাও হতে পারে। বুঝাতে পারলাম কিনা? অর্থাৎ ইরান এখানে গোয়েন্দা দিক থেকে এবং টেকনোলজির দিক থেকে দুর্বল হওয়ার সম্ভাবনা আছে। আর সর্বশেষ যেটা, সেটা হচ্ছে ইরান এখনো চাইছে যে কোনো ধরনের পরমাণুকে টাচ না করে, না ইসরায়েলের না ইরানের, পরমাণুকে টাচ না করে এই যে হামলা পাল্টা হামলা, রিয়াকশন চলছে, এটাকে প্রশমিত করার পথ উন্মুক্ত রাখতে চাইছে ইরান। ইরান এখনো চাইছে যে ডিপ্লোম্যাটিক ওয়েতে এই সমস্যার সমাধান হোক এবং সেটার জন্য পথ খোলা থাকুক। পরমাণু প্রকল্পে আক্রমণ হচ্ছে একেবারে সর্বশেষ পরিস্থিতি, যে এখন আমার আর কোনো পথ খোলা নাই, সুতরাং এখানে আমি আক্রমণ করি, সেটা হচ্ছে সর্বশেষ অবস্থা। এই কারণে আমরা মনে করি বা ধারণা করা হয় যে ইরান ইসরায়েলের পরমাণু প্রকল্পে আক্রমণ করছে না। 5টা কারণ আপনাদের সামনে তুলে ধরলাম। এর বাইরে যদি আপনাদের কাছে কোনো তথ্য থাকে, কোনোভাবে আপনারা যদি শেয়ার করতে চান, আমাদের সাথে শেয়ার করতে পারেন। এখানে পাকিস্তানের সেনাপ্রধানের বিষয় নিয়ে বারবার প্রশ্ন আসছে। আমি গতকালও বলেছি, পাকিস্তানের সেনাপ্রধানের সাথে ট্রাম্পের যে কথা হয়েছে, এটাকে দুই ভাবে ব্যাখ্যা করা যায়। একটা হচ্ছে
ট্রাম্প পাকিস্তানকে এই ইরান ইসরায়েল